4 বছর পর নিজের বাসায় ফিরছে আহান। বাসার কলিং বেল বাজাতেই সাথে সাথে একটা মেয়ে দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজার সামনে অপরিচিত কাউকে দেখতে পেয়ে কিছু বলতে যাবে, হঠাৎ আহান খেয়াল করলো মেয়েটির পুরো শরীর ময়দা দিয়ে মাখামাখি। মনে হচ্ছে একটু আগেই ময়দা দিয়ে গোসল করে উঠেছে। এই মেয়ে, তুমি কে? আমার কথা বাদ দিন, আগে এটা বলুন আপনি কে? তুমি জানো না আমি কে, তাই এইভাবে প্রশ্ন করার সাহস পাচ্ছ? এখন দরজার সামনে থেকে সরো, আমাকে যেতে দাও ভেতরে। ইস রে, মামবাড়ি আবদার। উনি বললেন আর আমি যেতে দিলাম। মেয়েটির কথা শুনে বেশ রাগ আসে আহানের, তাই মেয়েটির পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নিলে মেয়েটি শক্ত করে জড়িয়ে ধরে আহানকে। হ্যাঁ মেয়ে, কি করছো? কি ছাড়ো আমায়। মেয়েটি আহানের কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কাকিমা জলদি এসো, চোর ঢুকেছে বাসায়। ওয়েট, চোর? তা আবার আমি? মেয়েটির ডাক শুনে সাবিনা খান দৌড়ে আসলেন ঝাড়ু হাতে নিয়ে। কই কই চোর, কই চারু? এই তো শক্ত করে ধরে রেখেছি, তুমি তাড়াতাড়ি করে পুলিশকে খবর দাও। মা? মিসেস সাবিনা তার ছেলের কণ্ঠ শুনে চমকে উঠলেন। হাত থেকে ঝাড়ু ফেলে দিয়ে দরজার সামনে গিয়ে দেখলেন ছেলেটি আর কেউ নয়, তার আদরের ছোট ছেলে আহান। সাবিনা খান চারুর থেকে নিজের ছেলেকে ছাড়িয়ে সজোরে ওর গালে একটা থাপ্পড় মেরে বসলেন। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে চারু তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খায়, যার ফলে চারুর কপাল বেয়ে রক্ত বেরোতে থাকে। তোর সাহস কি করে হয় হতভাগিনী আমার ছেলেকে চোর বলার? উফ মা, তুমি ওকে বকে তোমার প্রেশার বাড়ি বানাতো। আর তাছাড়া মেয়েটি কে মা? বোঝা ছাড়া আর কিছু না। তুই তো জানিস তোর বাবার স্বভাব। তার কোনো বন্ধু নাকি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই তোর বাবা তার মেয়েকে আমাদের ঘরে এনে রেখেছেন। চারু সাবিনার কথা শুনে সইতে না পেরে কান্না করতে করতে চলে যায় সেখান থেকে। আহান অপলক দৃশ্যটি চেয়ে থাকে চারুর চলে যাওয়ার দিকে। চল বাবা ঘরে চল, ফ্রেশ হয়ে আস, তারপর সবাই মিলে ডিনার করব। আহান তার মায়ের কথা মতো তার রুমে চলে যায় ফ্রেশ হতে। ডাইনিং টেবিলে সবাই বসে ডিনার করলে হঠাৎ সাবিনা জোরে চিৎকার দিয়ে বলে, উঠলে কি রে চারু, কোথায় মরে গেলি রে? সাবিনার ডাক শুনে চারু দৌড় দিয়ে রান্নাঘর থেকে ছুটে আসলো। জি কাকিমা বলুন। এবার আহান চারুর দিকে ভালোভাবে তাকালো। চারুকে দেখে কোনোভাবেই নিজের চোখ ফেরাতে পারছেন না আহান। হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। কোনো মেয়ে এত সুন্দর হয় কিভাবে? মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে মেয়েটিকে বানিয়েছে। হঠাৎ মার কথা শুনে ধ্যান ভাঙে আহানের। কি রে নবাবজাদি, খাবার বেড়ে দিবে কে শুনি? মিরাজ খান তার বউয়ের কথা শুনে। উফ সাবিনা, তুমি সবসময় এত বেশি বাড়াবাড়ি করো কেন বলো তো? চারুমা বসো, আমাদের সাথে ডিনার করো। চারু মিরাজ সাহেবের কথা শুনে একটা চেয়ার নিয়ে যেই বসতে যাবে তখনই মিসেস সাবিনা বলে উঠলেন, এই মেয়ে, তোর তো সাহস কম বড় নয়। সে বলল আর তুই বসে পড়লি। মায়ের কথা শুনে বেশ রাগ আসে আহানের, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে সে চেয়ার থেকে উঠে গিয়ে, মা আমার একটা জরুরি ফোন করতে হবে, তাই ডিনার নিজের রুমেই করবো। আহান চারুর দিকে তাকিয়ে, এই মেয়ে, মা কি বললো শুনতে পাওনি? চেয়ারে বসানো থেকে আমার রুমে আমার জন্য খাবারটা নিয়ে এসো। কথাটি বলে চলে যায় আহান। কিছুক্ষণ পর চারু খাবার নিয়ে আহানের রুমে সামনে আসলো। খাবার হাতে নিয়ে, ভাই আসবো? আসো। অনুমতি পেয়ে চারু আস্তে আস্তে আহানের রুমে প্রবেশ করে। ভাইয়া খাবার, অ্যান্ড সরি সকালের জন্য আমি বুঝতে পারিনি আপনি আহান। খাবার টেবিলে রাখো। চারু আহানের কথা মতো খাবার টেবিলে রেখে যেতে নেবে, তখনই আহান বলে ওঠে, এই মেয়ে, আমি তোমাকে যেতে বলেছি। না মানে ভাইয়া। আহান চারুর সামনে গিয়ে চারুকে সোফায় বসিয়ে দেয়। আলমারি থেকে ফার্স্ট এড বক্স বের করে চারুর সামনে হাঁটু গেড়ে বসে ব্যান্ডেজ করতে নেবে। চারু বলে ওঠে, ভাইয়া কি করছেন কি? দেখতে পাচ্ছ না ব্যান্ডেজ করছি, কতখানি কেটে গেছে। চারুর কপালে হাত রেখে চারু আহানের হাত ওর কপাল থেকে সরিয়ে, ভাইয়া আমি করে নিব। এই মেয়ে, চুপ করে বসো তো, নাহলে থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দেবো। চারু আহানের কথা শুনে ভয় পেয়ে চুপ হয়ে থাকে। তারপর আহান চারুর কপালে ব্যান্ডেজ করে দেয়। খাবারটা কে বানিয়েছে? আমি। চারুর কথা শুনে মুচকি হেসে আহান খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেতে শুরু করে। এক লানা ভাত মুখে দিয়ে, ইয়াপছি! কথাটি বলে মুখ থেকে খাবার ফেলে দেয় আহান। এটা খাবার নাকি বিষ? এই মেয়ে, কি বানিয়েছো তুমি এগুলো? হ্যাঁ, এগুলো মানুষে খায়? এগুলো খাইয়ে আমাকে মেরে ফেলে চেয়েছিলে? ভাইয়া আমি সব সময় যেভাবে করি সেভাবেই করছি। তুমি একবার খেয়ে দেখো, এটা খাবার নন্য কিছু।
চারু আহানের মতো এক লানা ভাত নিজে খেয়ে দেখল। ভাইয়া খাবার তো ঠিকই আছে, নিন আপনি আরেকটু খেয়ে দেখুন। হোয়াট? তোমার মুখের ভাত আমি খাবো? মাথা ঠিক আছে তো তোমার? এই ভাত এখন তুমি খাবে, তাড়াতাড়ি খেয়ে বের হও আমার চোখের সামনে থেকে, যাও। চারু আহানের ধমক শুনে অত্যন্ত ভয় পেয়ে যায়, তাই কথা না বাড়িয়ে বাথরুমের মতো খাওয়া শুরু করে। আর আহান চারুর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। চারু ভাতের শেষের লোকমাটা ওর মুখে নেবে, ঠিক সে সময় পেছন থেকে মিসেস সাবিনা চারুর চুলের মুঠি ধরে। কিরে হারামজাদি, আমার ছেলের জন্য ভাত এনে এখন দেখি তার নিজেই গিলছো। ওফ মা, ও চুলটা ছাড়ো তো, তরকারি অনেক ঝাল ছিল, তাই আমার ছোট ভাত ওকে খেতে দিই। মিসেস সাবিনা বেশ অবাক হয় তার ছেলের কথা শুনে, আর ওর চুল ছেড়ে আহানের সামনে গিয়ে আহানের মাথায় হাত রেখে, বাবা তোর তো ঝাল অনেক প্রিয়, তাই তো এই চারুকে দিয়ে বেশি ঝাল করে তরকারি রান্না করাই। মা, মানুষ সময়ের সাথে বদলায়, সাথে মানুষের পছন্দ। আগে আমার ঝাল পছন্দ ছিল, কিন্তু এখন না। আচ্ছা এগুলো বাদ দাও, এই চারু যাদু আমার জন্য কড়া করে একটা কফি মারিয়ে আন। চারু আহানের কথা শুনে প্লেট হাতে নিয়ে খেতে নিবে। দুর্ভাগ্যক্রমে চারুর ওড়না বেজে টেবিলে রাখা কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায়। হায় হায়, আমার ডিনার সেটের গ্লাস ভেঙে দিল। এই অলক্ষিনী, কোনো কাজ কি ভালো মতো করতে পারিস না? এই গ্লাসের টাকা কি তোর বাপ কবর থেকে উঠে আমার হাতে দিবে? মৃত বাবার ব্যাপারে এমন কথা বলায় চারু নিজেকে আটকে রাখতে পারল না। দেখুন কাকিমা, আমাকে যা বলার বলুন, আমার মৃত বাবার সম্পর্কে কিছু বলবেন না। চোরের মায়ের দেখি বড় গলা। কথাটা বলে মিসেস সাবিনা চারুকে থাপ্পড় মারতে নেয়, সাথে সাথে আহান তার মায়ের হাত ধরে ফেলে। ও আম্মু, তুমি ওকে থাপ্পড় মেরে তোমার এনার্জি নষ্ট করছো কেন অযথা? আর তাছাড়া তোমার হাতে থাপ্পড় খেয়ে ওই ততটা ব্যথা পাবে না। তুমি বরং আমার জন্য কফি নিয়ে আসো, তোমার তরফ থেকে থাপ্পড়টা না হয় আমি মেরে দেবো। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, তুমি এখন যাও আমার জন্য কফি নিয়ে আসো। চারুকে তার ছেলে নিজ হাতে মারবে শুনে খুশি হয়ে রুম থেকে বের হয়ে যায় মিসেস সাবিনা। মিসেস সাবিনার রুম থেকে বের হওয়ার সাথে সাথে আহান সজোরে একটা থাপ্পড় মেরে বসে, কিন্তু থাপ্পড় সে চারুর গালে নয়, বরং নিজের গালে মারে। আর মিসেস সাবিনা রুমের বাইরে দাঁড়িয়ে থাপ্পড়ের আওয়াজ শুনে হাসতে হাসতে চলে যায় রান্নাঘরের দিকে। আহান নিজের গালে থাপ্পড় মারায় চারু হাঁ করে তাকিয়ে থাকে আহানের দিকে। এইভাবে হাঁ করে থাকলে মশা ঢুকে যাবে। চারু আহানের কথায় লজ্জা পেয়ে নিজের মুখ বন্ধ করে নিল। আপনি আমার গালে থাপ্পড় মারলেন কেন? তা আবার এত জোরে? তোমার গালে মা থাপ্পড় মারলে আমি 10 গুণ বেশি ব্যথা পেতাম। তাছাড়া ভালোবাসার মানুষকে নিজ হাতে কিভাবে থাপ্পড় দিই বলো তো? তোমাকে থাপ্পড় দেওয়া তো দূরের কথা, ফুলের টোকা কোনোদিন দেবো না, আর না অন্য কাউকেও দিতে দেবো। তাই থাপ্পড়টা নিজ গালেই মারলাম। আমি জানি মা থাপ্পড়ের আওয়াজ না শোনা পর্যন্ত দাঁড়িয়েছিল দরজার সামনে। আমার গাল আমি থাপ্পড় মেরেছি, তার কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাবো? মা আসার আগে তাড়াতাড়ি বের হওয়া আমার রুম থেকে, আমি একা থাকতে চাই। গো নাও। চারু আহানের চিৎকার শুনে দৌড় দিয়ে ওর রুম থেকে বের হয়ে গেল। চারুর এইভাবে যাওয়া দেখে বেশ হাসি পায় আহানের। এই মেয়েটা আসলেই পাগল, পাগলি, বাট আই লাইক হার। কথাটা বলে হো হো করে হেসে উঠল আহান। কিছুক্ষণ পর আহানের মা ওর জন্য কফি আনলো। আহান বাবা তুই কই? মা আমি ওয়াশরুমে। আমি যে তোর জন্য কফি পানি আনলাম। মা এখন আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নিও। আহানের কথা শুনে মিসেস সাবিনা অবাক হয়ে চলে যায় রুম থেকে। সন্ধ্যাবেলা মা আমি একটু মার্কেটে যাচ্ছি, এই জারু চল আমার সাথে। ওমা ওই কেন, সাথে যাবে তোর? আর আহান, তোর গলাটা টমেটোর মতো লাল হয়ে আছে কেন? ইস, মশার কথা কি বলবো তোমায়, কামড় দিয়ে দিয়ে আমার শরীরের অর্ধেক রক্ত তো খেয়েই ফেলেছে, সাথে আমার গালটাকে লাল করে দিয়েছে। আচ্ছা মা বাদ দাও তো এসব কথা। এই জারু শুনতে পাচ্ছিস না কানে? চল আমার সাথে। হাতের কাজ রেখে দে, ওইটা আমি করে নিব, তুই যা আহানের সাথে। চারু সাবিনার কথা শুনে কাজ রেখে আহানের সাথে চলে যায়। আজ রিক্সা করে ঘুরবো, রাতে রিক্সা করে ঘোরার মজা আলাদা, যেটা গাড়িতে পাবো না। ঘোরার কথা শুনে চারু আহানের দিকে এই প্রশ্নসূচকভাবে চেয়ে থাকলে। আরে মানে মার্কেট যাব। আহান একটা রিক্সা ভাড়া করে উঠে পড়ে। চারু রিক্সা না উঠে দাঁড়িয়ে থাকলো। কি হলো, ওঠো। চারু আহানের কথা শুনে হুড় হুড় করে রিক্সায় উঠে পড়ল। রিক্সায় উঠে আহানের পাশে বসে বেশ অস্বস্তি বোধ করছিল চারু। বিষয়টি আহান বুঝতে পারল। বাবা রিক্সা থামান। চারু অবাক হয়ে পরে আহানের কথা শুনে রিক্সাওয়ালা আহানের কথা মতো মাঝ পথে রিক্সা থামিয়ে দেয়। নামো চারু, আমরা পায়ে হেঁটে মার্কেট যাব। চারু আহানের কথা শুনে রিক্সা থেকে নেমে পড়ে।
রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দুজনে হাঁটতে শুরু করে। আপনি রিক্সা থেকে নেমে গেলেন কেন? আহান চারুর কথা শুনে থেমে যায়। কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমার পাশে বসে অনেকটা আনইজি ফিল করছিলে, আর আমি চাই না আমার কারণে তুমি অস্বস্তি বোধ করো। আসলে আসলে কি? বলেন, শুনছি আমি। হঠাৎ করে আমার হাঁটতে ইচ্ছে করছে তাই। চারু আহানের কথা শুনে আর কিছু বলল না। দুইজনই পাশাপাশি হাঁটতে লাগলো। রাস্তায় ফুচকা গাড়ি দেখতে পেয়ে চারু চেঁচিয়ে বলে উঠল, ফুচকা। আহান চারুর কথা শুনে ভ্রু নাচিয়ে তাকালো ওর দিকে। কি খাবা? না, আমি তো এমনি বললাম। বাট আমি তো খাবো না, আই লাভ ফুচকা। কথাটি বলে আহান ফুচকার গাড়ির দিকে হাঁটা দেয়। চারুও আহানের পিছে পিছে যেতে থাকে। ফুচকার গাড়ির সামনে এসে বাবা 2 প্লেট ঝাল করে ফুচকা দিন তো। চারু অবাক হয়ে চেয়ে থাকে আহানের দিকে। কি আমার দিকে এইভাবে চেয়ে আছো কেন? আজকে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে নাকি? যাও, আমাকে অলওয়েজই সুন্দর লাগে। আচ্ছা, আপনি না বাসায় কাকিমাকে বললেন যে আপনি ঝাল খাওয়া পছন্দ করেন না, এখন ঝাল দিয়ে ফুচকা অর্ডার করলেন। খাইছি ধরা, এখন কি বলবো? ভাব আহান ভাব। আরে বললাম না বাসায় মানুষের পছন্দের সময়ের সাথে বদলায়। কিছুক্ষণ আগে আমার ঝাল ভালো লাগতো না, এখন ঝাল টাইপ কিছু খেতে ইচ্ছে করছে। তাই বলে এত তাড়াতাড়ি বদলায়? কথা না বলে ফুচকা খাও। চারুর হাতে ফুচকার প্লেট ধরিয়ে নিজেও একটা ফুচকার প্লেট হাতে নিয়ে দুজনে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে চারু চিল্লিয়ে বলে উঠল, পানি 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 খাবো। আহান খেয়াল করলো ঝালে চারুর চোখ পুরো লাল হয়ে আছে। তাই নিজে খাওয়া ছেড়ে দিয়ে তাড়াতাড়ি একটা দোকান থেকে চারুর জন্য পানি এনে দিল। চারুর এতটাই ঝাল লেগেছিল যে ঢকঢক করে পুরো পানি শেষ করে দেয়। চারুর এইভাবে পানি খাওয়া দেখে আহান ওর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে। সরি, পুরো পানি শেষ করে দিলাম। সমস্যা নেই, চলো। তারপর আহান ফুচকার বিল পে করে আবার হাঁটা দেয় দুজন মিলে। অনেক রাত হয়ে গেছে, চলো বাসায় চলে যাই। আপনি বললেন মার্কেট যাবেন কোনো কাজে। একদিনে কত মিথ্যা বললাম, সরি আল্লাহ। কাল যেমনে, আজ অনেক ক্লান্ত লাগছে, আর বেশি হাঁটতে পারবো না। দাঁড়াও, ড্রাইভার আঙ্কেলকে ফোন দিই। হ্যালো আঙ্কেল, গাড়িটা একটু নিয়ে আসো তো। আহান বাবা, একটা গাড়ি তো সাহেব নিয়ে গেল কিছুক্ষণ আগে, আর একটা গ্যারেজে। আমি আপনার বাইকটা নিয়ে আসি। বাইকে আমার পাশে বসতে তো চারু আরো বেশি আনইজি ফিল করবে, আর আমাকে বলবেও না। না আঙ্কেল, থাক, লাগবে না, রাখি। কথাটি বলে আহান ফোন কেটে দেয়। চলো চারু, আজ হেঁটে বাসায় ফিরে যাবো। তাছাড়া বাসা তো কাছেই। আপনি বললেন আপনার কষ্ট হচ্ছে হাঁটতে। তোমার জন্য ছোটখাটো কষ্ট আমি হেসে হেসে সইতে পারবো। আমি মনে মনে ভাবতে লাগলাম। আমার মুড সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, বুঝলে? বুঝলাম, আজব মানুষ। দুজনই হাঁটতে থাকলে হঠাৎ আহান খেয়াল করলো চারু ওর পাশে নেই। পেছনে ঘুরে তাকালে দেখে চারু ভিড়ের মাঝে ধাক্কাধাক্কি খাচ্ছে। আহান তাড়াতাড়ি করে গিয়ে চারুকে ভিড়ের মাঝখান থেকে নিয়ে আসে, এক সাইডে চারুকে দাঁড় করিয়ে। এই মেয়ে, তোমার সমস্যা কি? মেয়ে মানুষের পিছনে পিছনে হাঁটছো, কিছু হয়ে গেলে কি হবে? যাও আমার সামনে হাঁটো। কথাটা আহান একটু চেঁচিয়ে বললে ভয়ে চারু কান্না করার মতো অবস্থা। আহান তা খেয়াল করলো। সরি সরি, আচ্ছা যে কথা বলবো না তোমার সাথে, প্লিজ কান্না করো না। এই দেখো, আমি নিজের কান নিজেই ধরে সরি বলছি। তুমি চাইলে আমি উঠবস করতেও রাজি আছি, তাও কান্না করো না তুমি, প্লিজ। আহান এইভাবে রাস্তায় দাঁড়িয়ে নিজের কান ধরায় চারুর বেশ হাসি পায় আর হো হো করে হেসে ওঠে। আহানও চারুর সাথে তাল মিলিয়ে হাসতে থাকে। হঠাৎ একটা 10-12 বছরের মেয়ে এসে, ভাইয়া ভাইয়া, একটা গোলাপ ফুল নিন না আপু মনির জন্য, সকাল থেকে একটাও বিক্রি করতে পারিনি। তাই নাকি? হ্যাঁ ছোট আব্বু, আমি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললাম। ভাইয়া নিন না একটা। তুমি আমাকে একটা নয়, সবগুলো দিয়ে দাও। এই করছেন কি? আমি বাসায় এত ফুল নিয়ে গেলে আন্টি আমাকে নানান প্রশ্ন করবে। কে বলেছে আমি ফুলগুলো তোমার জন্য কিনেছি? মানে? আহান মেয়েটির থেকে সব ফুল নিয়ে মেয়েটার হাতে 500 টাকা ধরিয়ে দেয়। তারপর ফুলগুলো নিয়ে একটা ফুলের থেকে একটা পাপড়ি ছিঁড়ে সবগুলো ফুল পিচ্ছি মেয়েটার হাতে আবার দিয়ে দেয়। ভাইয়া ফুলগুলো আমায় দিয়ে দিলেন কেন? নিবেন না আপনি? নিলাম তো, নিয়ে এক ছোট্ট কিউট পরীকে গিফট করলাম, আর সেই পরীটা হলো তুমি। আহানের কথা শুনে মেয়েটা অনেক খুশি হয়ে যায়। ভাইয়া আপনি অনেক ভালো আর কিউটও। তাই নাকি? বাট তোমার চাইতে একটু কম। কথাটি বলে আহান মেয়েটির কপালে চুমু এঁকে দেয়। মেয়েটা চলে গেলে আহান চারুর হাতে ফুলের পাপড়িটা ধরিয়ে দিয়ে, নাও এই ছোট পাপড়িটা তোমার জন্য। আমি চাই না মা তোমার হাতে ফুলগুলো দেখে তোমাকে নানান প্রশ্ন করুক।
তাই নিজের ভালোবাসার মানুষটাকে একটা পাপড়ি না হয় দিলাম। আমি মনে মনে ভাবতে থাকলাম। চারু ফুলের পাপড়িটা নিয়ে আহানের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। এইভাবে তাকিয়ে আছো কেন? না এমনি চলেন। তুমি আমার আগে হাঁটো, আমি তোমার পিছনে। চারু আহানের কথা মতো হাঁটতে শুরু করে। ভাবে চারু আগে আর আহান ওর পেছনে, ছায়ার মতো হেঁটে হেঁটে বাসায় চলে আসে। বাসায় এসে আহান ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লে মিসেস সাবিনা আহানের মাথায় হাত রেখে, কিরা বাবা, তোকে এত ক্লান্ত লাগছে কেন? মাকে যদি বলি বাসায় পায়ে হেঁটে আসছি, তাহলে সে নানান প্রশ্ন করবে। আমি আমারও মনে মনে ভাবতে লাগলাম, কই না তো, আমি মোটেও ক্লান্ত নই। বাইরে থেকে আসি তো, তাই হয়তো আমাকে এরকম দেখাচ্ছে। আচ্ছা মা, আমি ওয়াশরুমে যাই ফ্রেশ হতে। কথাটি বলে চলে যায় আহান। ডাইনিং টেবিলে সবাই ডিনার করতে বসলে চারু সবাইকে তরকারি বেড়ে দিয়ে চলে যেতে নিলে মিরাজ সাহেব চারুকে ডেকে, কোথায় যাচ্ছিস চারুম্মা? আমাদের সাথে মিসেস সাবিনা মিরাজ সাহেবের কথা মাঝখানে বলে ওঠে, শুধু ওকে ডাকছেন কেন আপনি? বাসার সব চাকর বাকরকেও ডাক দেন, তারপর সব চাকর বাকরদের নিয়ে একসাথে একই টেবিলে খাবার খান। মিরাজ সাহেব তার বউয়ের কথায় রেগে মেগে ওঠে। তোমার কি মাথা ঠিক আছে সাবিনা? তুমি বাসার সার্ভেন্টদের সাথে চারু তুলনা করছো? চারু আর বাসার চাকরদের মধ্যে পার্থক্য আছে কি? আহান ওর মার বলা কথা সইতে না পেরে দাঁড়িয়ে পড়ে। কিরে বাবা, তুই দাঁড়িয়ে পড়লি যে, ডিনার করবি না? উফ, দেখো না মা, এই চারু আমার প্লেটে মাংস বেড়ে রয়েছে, আর মাংস খেলে আমার অ্যালার্জি হয়, জানো না তুমি? কথাটি বলে আহান তার প্লেটটি চারুর হাতে ধরিয়ে, মা ঠিকই বলেছে, আমাদের সাথে খেতে পারবি না তুই। প্লেটটা নিয়ে সোফায় বসে খাজা। তোর আবার অ্যালার্জির প্রবলেম হলো কবে থেকে? আজ থেকে। সাবিনা আহানের কথা শুনে ভ্রু কুচকে ওর দিকে তাকালে। না মানে বলতে চেয়েছিলাম, আজ থেকে কয়েক বছর আগে থেকে ওই দেশের বাইরে যাওয়ার পর থেকে আর কি। চারু এখনো দাঁড়িয়ে আছে দেখে আহান বলে উঠল, এই মেয়ে, তুমি এখন দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে। আহানের ধমক শুনে চারু চলে যায় আর সোফায় বসে খাবার খেতে থাকে। জানিস গরুর মাংসের দাম কত বেড়ে গেছে? আর তুই এতগুলা মাংসের টুকরা ওকে দিয়ে দিলি, আমাকেও তো দিতে পারতি। মা, আমার তো মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। সারাদিন চারুকে নিয়েই কথা বলতে থাকো, ওর কথা বাদ দাও তো, আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দাও আজ। মিসেস সাবিনা তার ছেলের কথা শুনে ওকে খাইয়ে দিতে থাকে। আহান ফাঁকে ফাঁকে আর চোখে চারুকে দেখে যাচ্ছে বারবার। মিসেস সাবিনা ভাতের লোকমা আহানের সামনে নিয়ে আসলে আহানের সেই দিকে কোনো খেয়ালই নেই, সে তো চারুকেই দেখে যাচ্ছে। কিরাহান, আমি হাতে ভাত লঙ্কা নিয়ে বসে আছি, তুই ওইখানে কি দেখছিস? মায়ের কথা শুনে আহানের গলায় খাবার আটকে যায় আর সে জোরে জোরে কাশতে থাকে। তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নেয়। আসলে মা, আমি তো ওই দিকে তাকিয়ে আমাদের সোফা দেখছিলাম, অনেক সুন্দর সোফাগুলো, তাই না? হ্যাঁ, কি বলছি আমি, আবল তাবল। বাবা, তুই ঠিক আছিস? তুই এতক্ষণ সোফায় দেখে যাচ্ছিলি। মানুষ ডাক্তারি পড়া পড়ে পাগল হয়ে যায় শুনেছিলাম, আজ নিজের ছেলের মাধ্যমে বুঝতে পারলাম মানুষ এমনি এমনি বলে না। তুই বাইরে থেকে ডাক্তারি পড়া পড়ে এসে কেমন জানি বদলে গেছিস। যদি আমি তোমাকে বলি আমি সোফাকে নয়, সোফায় বসে থাকা মেয়েটিকে, চারুকে দেখতে যাচ্ছিলাম এতক্ষণ ধরে, তাহলে তো তুমি আমার 12টা বাজিয়ে নয়, গুনে গুনে 13টা বাজিয়ে দেবে। আমি আনমনে বলতে থাকলাম, মা ওইসব কথা বাদ দাও তো, দেখছো না মা ভাইয়া ভাবি কেমন? আমি আসলাম আর তার একবারও দেখতে আসলো না, শুধু ফোন দিয়ে খবর নিল সবার। তোর ভাইয়ের কথা বাদ দে, আজ তো একটা বউ পাগলা, তাই তো বউ পেয়ে নিজের জন্মদাতা বাবা মাকে ছেড়ে চলে গেছে বউকে নিয়ে আলাদা হয়ে। এই কারণেই বলি, ছেলেদের পছন্দ করা মেয়েদের ঘরে বউ করে আনা ঠিক নয়। এইসব মেয়েরা ভুলিয়ে ভালিয়ে মা বাবার থেকে আলাদা করে দেয় তাদের সন্তানকে। আলাদা হয়েছে কি আর শখে? তুমি যে বৌমাকে উঠতে বসতে কথা শোনাও, সেই কারণে আবির তার বউকে নিয়ে আলাদা হয়ে গেছে। আমি কি ওদের কথা শোনাই নাকি? ওর কারণে আমাকে সমাজের মানুষের কথা শুনতে হয়। কত বছর হয়ে গেছে বিয়ের, এখনো পর্যন্ত নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হলো না। সাবিনা, তোমার উচিত প্রতিদিন একটু করে মধু খাওয়া। মধু খেলে হয়তো তোমার কথায় কিছুটা মিষ্টি হবে। কি, আমার মুখ কয়লার মতন তেতো? আমার তো মাঝে মাঝে মনে হয় আমার বউ সাবিনা খান না, রিনা খান। রিনা খানকেও হার মানাবে। এই তুমি কিন্তু বেশি বলছো। দেখ না আহান, তোর বাবা আমাকে কি সব কথা শোনাচ্ছে, আমি নাকি রিনা খান। বাবা তো ভুল কিছু বলেনি। সাবিনা তার ছেলের কথা শুনে তার ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে।
ও মা, রাগ করছো কেন? আমি তো তোমাকে রিনা খান বলছি না, আমি বলেছি সমাজে সেই মানুষগুলো কত কথাই বলে, তাই বলে কি তাদের কথা গুরুত্ব দিতে হবে? আর কিছু মানুষের স্বভাবই এমন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, তাই বলে এই সমাজের মানুষের কথাই তুমি ভাবিকে কথা শোনাবে? আমাদের তো উচিত এইসব মানুষ থেকে নিজের আপনজনদের আগলে রাখা। তাছাড়া সন্তান হওয়া তো একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ যেদিন চাইবে সেদিনই হবে। আর তুমি দেখো, খুব জলদি আল্লাহ আমাদের পাশে ফুটে একটা বেবি পাঠাবে। সাবিনা তার ছেলের কথা শুনে কিছু বলল না, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছে সে আহানের কথা এক কান দিয়ে শুনছে তো আরেক কান দিয়ে বের করে দিয়েছে। চারু খাওয়া শেষ করে প্লেট হাতে নিয়ে যেই না রান্নাঘরে যেতে নিবে, মিসেস সাবিনা তার সব রাগ চারুর উপর ঝেড়ে দেয়। এই যে নবাবজাদি, খুব মজা করে গরুর মাংস দিয়ে ভাত খেলেন, এখন হাত ধুয়ে বাকি কাজগুলো করে ফেলুন কষ্ট করে। ও করতে যাবে কেন বাসায় এত সার্ভেন্ট থাকতে? কেন, এই নবাবজাদিকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? বাবা ঠিকই তো বলেছে মা, ওকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো আমরা? তাছাড়া কাজ করলে তো শরীর ফিট থাকে। এই চারু, তাড়াতাড়ি হাত ধুয়ে আমার রুমে আয়, আমার কতগুলো ময়লা কাপড় আছে সেগুলো ধুয়ে দিবি। কথাটা বলে আহান চলে যায় নিজের রুমে। মিসেস সাবিনা আহানের কথা শুনে বেশ খুশি হয়, আর মিরাজ সাহেব রাগ করে চলে যায় এখান থেকে। চারু ওর হাত ধুয়ে আহানের রুমে এসে দরজায় নক দিলে ভিতরে আসে চারু। চারু আহানের পারমিশন পেয়ে রুমের ভেতরে প্রবেশ করে। দিন ভাইয়া কাপড়গুলো, আমি ধুয়ে দিচ্ছি। আহান আলমারিতে থাকা কাপড়গুলো নাড়াচাড়া করে। উফ, কাপড়গুলো যে কই রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। থাক, খুঁজে পেলে পরে তোমাকে ডাকবো। না, এখন তুমি যাও। চারু আহানের কথা শুনে মাথা নাড়িয়ে জি ভাইয়া বলে রুম থেকে চলে যেতে নিলে আহান ওকে পেছন থেকে ডাক দেয়। আহানের ডাক শুনে চারু ঘুরে দাঁড়িয়ে, জি ভাইয়া, কিছু বলবেন? ভূতের মতো এদিকে ওইদিকে ঘুরঘুর করবে না, সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে। বুঝেছো কি বললাম? চারু আহানের কথায় মাথা নাড়িয়ে রুম থেকে চলে গেল। পরের দিন দুপুরে আহান সবার জন্য আইসক্রিম কিনে আনলে সবাইকে একটা করে আইসক্রিম দেয়। যেই না চারুকে দিতে যাবে, মিসেস সাবিনা ধপ করে আহানের হাত থেকে আইসক্রিমটা নিয়ে, চারু আইসক্রিম খেলে ওর ঠান্ডা লেগে যাবে আহান, তাই ওর আইসক্রিমটা আমিই খাই। সারাদিন এত কাজ করিস, অনেক ক্লান্ত হয়ে পড়ছিস, দুইটা আইসক্রিম খেলে একটু ভালো লাগবে আমার। কথাটি বলে দুই হাতে দুটো আইসক্রিম নিয়ে চলে যায় নিজের রুমে। আহানের বাবা চারুকে তার আইসক্রিম দিতে চাইলে চারু মানা করে দেয়। চারু নিজের রুমে চলে যেতে নিলে, দাঁড়া চারু, আমার একটু গলা ব্যথা করছে, তাই আইসক্রিম খেলে সমস্যা হবে, তুই আমারটা খেয়ে নে। কথাটি বলে আহান নিজের আইসক্রিমটা চারুকে দিয়ে দেয়। আইসক্রিম আর ফুচকা চারুর ভীষণ প্রিয়, কেউ দিলে ও সহজে না করে না, তাই আহানের দেয়া আইসক্রিম হাতে নিয়ে মনের সুখে খেতে থাকে ও। হঠাৎ আহানের মোবাইল ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখলো ওর ভাবি দিশা ফোন দিয়েছে। আহান তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, আমাদের আদরের দেবর। হয়েছে, রাখো, আর পাম দিতে হবে না। যদি আদর করতে তাহলে আমার সাথে দেখা করতে আসতে। তুমি তো জানো আমি কেন আসি না। আচ্ছা এইসব কথা বাদ দাও, তুমি আমাদের বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে আসছো। আমি আর তোমার ভাই খুশি হব তুমি আসলে। আসবে না ডাক্তার সাহেব এই গরিবের বাসায়? কি যে বলো না ভাবি, অবশ্যই। কালই চলে এসো। কি বলে? চারুকে সাথে করে নিয়ে আসবো? চারু আহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। এই কথা কবে বললাম আমি? আচ্ছা ভাইয়া, তুমি চারুকেও সাথে করে নিয়ে এসো। দাঁড়াও ভাবি, একটু হোল্ড করো। ফোনটা তারপর চিল্লিয়ে চিল্লিয়ে তার মাকে ডাকতে থাকে, মা মা। মিসেস সাবিনা আহানের ডাক শুনে দৌড়ে রুমে চলে আসে। কি হলো আহান, এইভাবে গলা ফাটিয়ে ডাকছিস কেন? আহান ওর মোবাইলটা স্পিকারে দিয়ে, হ্যাঁ ভাবি, আবার বলো তো, কি জানি বলছিলে? কি বলছিলাম? আরে লাস্টের কথাটা আবার রিপিট করো। ও হ্যাঁ, মনে পড়ছে, কাল চারুকেও নিয়ে এসো তোমার সাথে করে। আচ্ছা ভাবি, কাল আমি আর চারু সময় মতো পৌঁছে যাব। কথাটা বলে ফোন কেটে দেয় আহান। ফোন কেটে আহান খেয়াল করলো চারুর আইসক্রিম এখনো খাওয়া হয়নি। মা যদি দেখে চারুর হাতে আইসক্রিম, তাহলে তো তুমুল কাণ্ড হয়ে যাবে। মা, তোমার পিছনে তেলাবোকা। কথাটা শোনার সাথে সাথে মিসেস সাবিনা পেছনে ঘুরে তাকায়। এই সুযোগে আহান চারুর হাত থেকে আইসক্রিমটা নিয়ে নিজের মুখে দিয়ে দেয়। কই তেলা পোকা? তুমি তেলাপোকা চাইতেও কম নাকি? তুমি তো একটা জলজান্ত তেলাপোকা। বেশি বলছো কিন্তু। কি রাহান, একটু আগে তোর হাতে তো কোনো আইসক্রিম ছিল না, এখন দেখি তুই আইসক্রিম খাচ্ছিস। মিরাজ সাহেব তার বউয়ের কথা শুনে এইবার আহানের দিকে তাকায়।
ঠিকই তো, আইসক্রিম আহান চারুকে দিয়ে দিল। ও আবার কোথা থেকে পেল? আর চারুর হাতে আইসক্রিমটা কই? আর আহান এমনভাবে ওর থেকে আইসক্রিম নেয় বেশ রেগে মেগে আছে চারু। পুরো অ্যাংরি রোবটের মতো দাঁড়িয়ে আছে ও। আরে মা, আমার তো হাতে ছিল, তুমি হয়তো খেয়াল করনি। ওসব কথা বাদ দাও। শুনলে ভাবি কি বললো ফোনে? আমাকে চারুকে তাদের বাসায় যেতে বলেছে, 2-3 দিন থেকে চলে আসবো। যা মন চাই কর। কথাটা বলে চলে যায় তিনি। এই কোথায় যাচ্ছ আমার রিনা খান? মিসেস সাবিনা তার হাজবেন্ডের কথা শুনে তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ও সরি, আই মিন মাই বিউটিফুল ওয়াইফ সাবিনা খান। মিসেস সাবিনা তার হাজবেন্ডের কথা শুনে আরও রেগে চলে যায় নিজের রুমে। আর মিরাজ সাহেবও তার বউয়ের পিছু পিছু চলে যায়। শুনলে তো চারু, ভাবি কি বললো? তাড়াতাড়ি করে নিজের ব্যাগটা প্যাক করে দিও। চুপ থাকেন আপনি। আইসক্রিম দিয়ে আবার আমার মুখে থেকে কেড়ে নিলেন। এতই যদি খেতে ইচ্ছে হচ্ছিল তো আমাকে দিলেনই বা কেন? মা যদি তোমার হাতে আইসক্রিমটা দেখে ফেলতো তখন তো বড্ড ঝামেলা হয়ে যেত। আসলে কি হইছে, আপনার আসল নকল আমি শুনতে চাই না। কথাটি বলে রেগে মেগে চলে যায় ও। হায়, এই মেয়ে রাগলেও কত কিউট লাগে। কথাটা বলে আইসক্রিম খেতে খেতে চলে যায় নিজের রুমে। দুপুরে লাঞ্চ করার সময় খাবারের মাঝখানে আহান বলে ওঠে, চারু খেয়ে তাদের রেডি হয়ে নিস, দেরি করে গেলে পৌঁছাতে পৌঁছাতে আমার রাত হয়ে যাবে। জি ভাইয়া। আহান রেডি হয়ে চারুর রুমের সামনে এসে দেখে দরজা লক করা। দরজায় নক করে, কি রে চারু, এখনো হয়নি তোর? ভাইয়া আরেকটু বাকি। তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করো, আমি এই 2 মিনিটে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। কথাটি বলে চলে যায় আহান। আহান ব্লু জিন্স, ব্ল্যাক টি শার্ট আর চোখে একটা সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চারুর জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ সময় পর চারু একটা হোয়াইট ড্রেস পরে আসলে। আহান চারুর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। ভাইয়া এইভাবে কি দেখছেন? চারুর কথায় ধ্যান ভাঙে আহানের, আর সরবে তাড়াতাড়ি গাড়ির ভেতরে উঠে পড়েও। তাড়াতাড়ি গাড়িতে উঠ। চারু আহানের কথা শুনে পেছনের সিটে উঠতে নেবে। ওই সামনে এসে বস, তুই পিছনে বসলে লোকে তো আমাকে ড্রাইভার ভাববে, তাই না? চারু আহানের কথা মতো সামনের সিটে গিয়ে বসে পড়ে, আর আহান আপন মনে গাড়ি চালাতে থাকে। আজকের ওয়েদারটা সুন্দর না? কি হলো, কথা বলছিস না কেন? ও বুঝেছি, কাল তোর আইসক্রিম নিয়েছিলাম তাই এত রাগ। পেছনের সিটে দেখ, আইসক্রিমের একটা বক্স আছে। কথাটা আহানের বলতে দেরি হলেও চারুর বক্সটা নিতে আর দেরি হলো না। আহানের কথা শুনে তাড়াতাড়ি করে পেছন থেকে আইসক্রিমের বক্স নিয়ে আইসক্রিম খেতে শুরু করলো বাচ্চাদের মতো করে। আর আহান গাড়ি চলার ফাঁকে ফাঁকে চারুকে আর চোখে দেখে যাচ্ছিল। পৌঁছাতে পৌঁছাতে ওদের সন্ধ্যা হয়ে যায়। বাসার সামনে এসে আহান কলিং বেল বাজালে আহানের ভাবি দিশা তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দেয়। দিশা দরজা খুললে আহান আর চারু একসাথে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভেতরে আসো তোমরা। ওগো, দেখে যাও কারা এসেছে। উফ দিশা, এইভাবে চিল্লিয়ে ডাকছো কেন আমাকে? কে এসেছে? হাই রে, মোবাইল থেকে চোখটা সরিয়ে দেখো কে এসেছে। আবির দিশার কথা শুনে সামনে তাকিয়ে আহান আর চারুকে দেখতে পায়। ওরে ডাক্তার সাহেব দেখি, সাথে আমাদের চারু সুন্দরীও। কেমন আছিস আহান? আর তুমি কেমন আছো চারু? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি? আমি তো অলওয়েজ ফার্স্ট ক্লাস থাকি। কিরে, আহান ভাইয়ের সাথে রাগ করেছিস বুঝি? কথা বলছিস না আমার সাথে? তুমি চুপ থাকো, আমি আসলাম, একবারও আমাকে দেখতে আসলে না বাসায়। যাবে কিভাবে? সারাদিন ফোন নিয়ে থাকে। মাঝে মাঝে তো মনে হয় আমি তার বউ না, মোবাইলে তার বউ লাগে। আমার থেকে মোবাইলটাকে বেশি সময় দেয়। ইয়েস, নো ডাউট, আই লাভ মাই মোবাইল। কি? আমার থেকে তুমি তোমার মোবাইলকে বেশি ভালোবাসো? তাহলে আমাকে বিয়ে করলে কেন? ওই মোবাইলের সাথে বিয়ে করে নিতে। আবির দিশার কথা শুনে হো হো করে হেসে ওঠে, যা দিশার রাগ আরো বাড়িয়ে দেয়। রেগে মেগে চলে যায় ও। চারু এবং দিশা পিছে পিছে ওর সাথে চলে যায়। দিশা রেগে গিয়ে রুমে এসে বসলে। উফ ভাবি, এভাবে রেগে ওখান থেকে চলে আসলে কেন? দেখলে না তোমার ভাইয়ের কাণ্ড কারখানা। আমি রেগে আছি আর উনি হেসেই যাচ্ছিলেন। ভাইয়ার কথা বাদ দাও, লেটস হ্যাভ সাম ফান, ওকে? মানে? ভুলে গেলে আন্টি বাসায় না থাকলে আমরা রুমের দরজা লাগিয়ে কি করতাম? লুঙ্গি ডান্স। তুমি 1 বছর পর বাসা থেকে চলে আসার পর আর করা হয়নি। চলো তাহলে আজ করা যাক।
তারপর দিশা আর চারু আবিরের শার্ট আর লুঙ্গি জামার উপর দিয়ে পরে চোখে কালো চশমা লাগিয়ে জোরে লুঙ্গি ডান্স ছেড়ে দুজনে ঘাটের উপর উঠে উড়াধুরা নাচতে শুরু করে। ভুলবশত তারা রুমের দরজা লাগাতে ভুলে যায়। বাইরে বসে আবির আর আহান দুই ভাই মিলে গল্প করছিল। হঠাৎ ওদের কানে লুঙ্গি ডান্সের সং ভেসে ওঠে। কিরে, তুই কি কোনো গান শুনতে পাচ্ছিস? তোমার রুম থেকে আসছে মনে হচ্ছে, চলো তো দেখি গিয়ে। চল। আর ওদিকে দিশা আর চারু পাগলের মতো নেচে যাচ্ছে। হঠাৎ চারুর দরজার সামনে চোখ পড়লে চারু জোরে চিৎকার দিয়ে ওঠে। কিরে চারু, এইভাবে চিৎকার দিলি কেন? ভাবি, দরজার সামনে তাকাও। দিশা চারুর কথা শুনে দরজার সামনে তাকিয়ে আবির আর আহানকে দেখতে পেয়ে ও জোরে চিৎকার দিয়ে ওঠে। আর আবির এবং আহান ওদের এই অবস্থায় দেখে হেসেই যাচ্ছে। যেমন তেমন হাসি নয়, মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো হাসি। এই, আপনারা এই রুমে কি করছেন? বেচারে চারু তো শরমে কিছু বলতেই পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমাদের পাগলা ডান্স, লুঙ্গি ডান্স দেখতে এসেছি। আহান তো কিছু না বলে চারুকেই দেখে যাচ্ছে। মোটেও ফাজলামি করবেন না, বের হন রুম থেকে। আবির আর আহান দিশার চিল্লানি খেয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় রুম থেকে। দিশা আর চারু তাড়াতাড়ি করে জামা চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পর দিশা আর চারু আবির আহানের সামনে আসলে, তাড়াতাড়ি রান্না করে খেতে দাও, আমাদের বড্ড খিদে পেয়েছে। রান্না করার এনার্জি আছে তো? যে ডান্স দিয়েছো বাবা। হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছো। আহানের হাসি দেখে চারুর মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ ভাবি, আজ তোমার রান্না করতে হবে না। আমি আজ এই দুই ভাইয়ের জন্য স্পেশাল কিছু রান্না করব। সত্যি? কি রান্না করবে? এই তো তেলাপোকার ফ্রাই, টিকটিকির ভুনা, মশার চপ, মাছের বিরিয়ানি। আহান চারুর মুখে খাবারের আইটেমগুলোর নাম শুনে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। আহানের এইভাবে খাওয়া দেখে চারু, দিশা আর আবির তিনজন মিলে জোরে জোরে হাসতে থাকে। আহান বেশ লজ্জা পায় তাদের হাসি দেখে। চারু রান্না করে আহান আর আবিরকে খেতে ডাকলে আহান চিল দিয়ে বলে ওঠে, না না, আমি খাবো না, আমার খিদে নেই। আরে ভাইয়া, চারু তেলাপোকা ফ্রাই, মাছের বিরিয়ানি এইসব কোনো কিছু রান্না করেনি। ও তো জাস্ট মজা করছিল। উফ আহান, ঢং করিস না তো, চল খেতে চল। খিদের জ্বালায় আমার পেটের চুহাগুলো ডিসকো ডান্স দিচ্ছে। আহান তার ভাইয়ের কথা শুনে আর কিছু বলে না। পরে সবাই মিলে ডিনার করে নেয়। ডিনার শেষ করার পর দিশা, চল সবাই মিলে ছাদে গিয়ে কোনো গেমস খেলি। গুড আইডিয়া ভাবি। তারপর সবাই মিলে ছাদে গিয়ে ফ্লোরে একটা মাদুর বিছিয়ে বসে পড়ে। কি খেলবো? গানের কলি? না, ইন্টারেস্টিং কিছু। ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমসটা খেলি, অনেক মজা হবে এটাই। ইয়েস, এটা খেলা যায়। তারপর মাঝখানে একটা বোতল রেখে বোতলটা ঘুরেলে ফার্স্টে দিশা সাইডে এসে থেমে যায়। ভাবি, ট্রুথ নাকি ডেয়ার? ডারি। আচ্ছা, তুমি আমাদের সামনে একটা ডান্স করে দেখাও। আহানের কথা শুনে দিশার রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আরে ভাবি, রাগ করছো কেন? আমি তো লুঙ্গি ডান্স গানে নাচতে বলছি না, আমি এখানকার ফেমাস গানে নাচতে বলছি। বড় লোকেরা বেটিলো, এই গানটাই। ও, ওইটা তো আমার ফেভারিট গান। দাঁড়াও, আমি গানটা প্লে করছি। আহান গানটা প্লে করলে দিশা নাচতে শুরু করে। সেই গানের তালে তালে দিশার নাচ শেষ। সবাই জোরে তালি দিতে থাকে। দিশা নাচ শেষ করে বোতল ঘোরালে এইবার আহানের সামনে এসে বোতলটা থেমে যায়। তো আহান বল, ট্রুথ নাকি ডেয়ার? ডেয়ার। ওকে, তাহলে একটা গান গেয়ে শোনা। না না না, অন্য কিছু বলো, গান গাইতে পারবো না। ওফ ভাইয়া, গাও তো, আমরা জানি তুমি অনেক সুন্দর গান পারো। দিশার কথা শুনে আহান বাধ্য হয়ে গান গাওয়া শুরু করলো। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन अब न लेंगे एक भी दम है,
तुझे कितना जाने लगे हम। পুরোটা গান গাওয়ার সময়ই চোখ বন্ধ করে আহান চারুর কথাই ভেবে যাচ্ছিল। সবাই তালি দিলে আহানের ধ্যান ভাঙে, আরও কল্পনার জগৎ থেকে বের হয়ে আসে। দিশা বোতল ঘোরালে এইবার বোতলটা চারুর সামনে এসে থেমে যায়। তো বলো চারু, ট্রুথ নাকি ড্যাডি? ট্রুথ। আচ্ছা বলো, ডু ইউ লাভ সামওয়ান? আল্লাহ, উত্তর যদি না হয়, আমি চোখটা বন্ধ করে বললাম না। আহান চারুর উত্তর শুনে চোখ খুলে। থ্যাংক গড। আচ্ছা তুমি যাকে ভালোবাসবে ওই মানুষটার মধ্যে কোন বৈশিষ্ট্য থাকতে হবে? ভালো চরিত্র, অনেস্ট, ভালো মনের মানুষ। আহান চারুর কথা শুনে বেশ খুশি হয়ে যায়। এইগুলো কোয়ালিটি তো আমার মাঝেও আছে, আমি মনে মনে খুশি হলাম। আর কিছু না? হুম হুম, শ্যামলা হতে হবে। আমার শ্যামলা ছেলে অনেক বেশি ভালো লাগে। চারুর বলা শেষ কথাটা শুনে আহানের মন কাচের মতো ভেঙে যায়। আমি তো শ্যামলা না, এর মানে চারু আমাকে কখনো ভালোবাসবে না? বোতল আবারও ঘুরানো হলে আবিরের সামনে আসলে। ভাইয়া বলেন, ট্রুথ নাকি ডিয়ার? ট্রুথ। আমি সত্য বলতে ভয় পাই না। তাই নাকি ভাইয়া? আচ্ছা বলুন, ভাবির আগে কারো প্রেমে পড়েছিলেন আপনি? হ্যাঁ, মেয়েটা যে কি সুন্দর ছিল না, তোমাকে বলে বোঝাতে পারবো না। চোখ বন্ধ করলেই ওই মেয়েটার ফেস ভেসে ওঠে। তাই নাকি? আইসে রে, আমি তো ভুলেই গেছি দিশা এখানে আছে। আসলে বেবি, আমি তো জাস্ট ফান করছিলাম। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। এই ছিল তোর মনে? বিয়ের আগে কি বলেছিলি? আমি তোর প্রথম ভালোবাসা, আর এখন বইয়ের সামনে বসে বলছিস চোখ বন্ধ করলে অন্য মেয়েকে দেখতে পাস? কথাটি বলে দিশা রেগে মেগে সেখান থেকে চলে যায়। আল্লাহ, কি যে হবে আমার! আল্লাহ রক্ষা করো আমাকে। কথাটি বলে আবিরও চলে যায় ছাদ থেকে। আবির আর দিশা এমন কিউট ঝগড়া দেখে চারুর বেশ হাসি পায়, কিন্তু আহান চারুর শ্যামলা ছেলে পছন্দ কথাটা শোনার পর থেকে সে কখন থেকে দেবদাসের মতো বসেছিল। আবির আর দিশার মধ্যে এত কিছু হয়ে গেল, সেই দিকে আহানের কোনো খেয়ালই নেই। সে যেন অন্য কোনো জগতে আছে। জি ভাবি ভাইয়ার 12টা বাজিয়ে ছাড়বে। চারু খেয়াল করলো আহান ওর কথা না শুনে অন্য ধ্যানে আছে। এই যে মিস্টার। আহান চারুর ডাক শুনে চমকে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি কোন দুনিয়ায় আছেন শুনি? কখন থেকে ডেকেই যাচ্ছি, আর আপনার কোনো রেসপন্স নেই। না, আমি তো এই দুনিয়ায় ছিলাম। আচ্ছা বাদ দাও ওইসব কথা, চলো নিচে চলো, অনেক রাত হয়ে গেছে। চলেন। তারপর দুজন মিলে নিচে চলে যায়। রাতে বেচারার আহানের ঘুম হারাম হয়ে গেছে চারুর কথা শুনে, আর ওর ভাই তো নাক ডেকে ঘুমাচ্ছে। উফ, কি যে করি! এতদিন শুনেছিলাম মেয়ে মানুষটা ফর্সা ছেলে পছন্দ করে, আজ জানলাম মেয়েরা ফর্সা নয়, শ্যামলা ছেলে পছন্দ করে। উফ আল্লাহ, তুমি কেন আমাকে এত ফর্সা বানাতে গেলে আল্লাহ গো! আমি উপরে তাকিয়ে আল্লাহকে ডেকে বললাম, একটু তো শ্যামলা বানাতে পারতেন আল্লাহ। আমাকে যেভাবে হোক আমাকে ফর্সা থেকে শ্যামলা হতেই হবে। বাট কিভাবে হব? ফর্সা হওয়ার তো অনেক টেকনিক জানি, কিন্তু শ্যামলা হওয়ার টেকনিক তো আমার জানা নেই। কারোর থেকে জিজ্ঞেস করলে কেমন হবে? উফ, বাট কাকে আক্স করবো? আবির ভাইয়া তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আইডিয়া, আমি সোহেলকে ফোন দিই, ও নিশ্চয়ই কোনো আইডিয়া দিতে পারবে আমায়। কথাটি বলে তাড়াতাড়ি করে ফোন দিয়ে বসলো আহান। ফোন রিসিভ হলে, হ্যালো সোহেল। হ্যাঁ বল দোস্ত। কি রে, এইভাবে কান্না করছিস কেন? দোস্ত, মেহজাবিনের বিয়ে হয়ে যাচ্ছে দোস্ত। মেহজাবিন আমাকে রেখে বিয়ে করে ফেলেছে। বিয়ে হচ্ছে তো কি হচ্ছে, বিয়ে তো সবাই করে। তুই ভুলে গেলি আহান, মেহজাবিন যে থাকে আমার বুকের বাপ পাশে, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? হ্যাঁ হাই রে, কারে ফোন দিলাম, আমি মনে মনে ভাবলাম। আচ্ছা তো তুই মন ভরে কান্না কর, আমি রাখি। কথাটি বলে ফোন কেটে দেয় আহান। মার্কেটে তো ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায়, তাহলে শ্যামলা হওয়ার ক্রিমও নিশ্চয়ই পাওয়া যাবে। আমি কালই যাবো মার্কেটে, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম আসবে কিভাবে? ভাইয়া যে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু এখন না ঘুমালে তো কাল তাড়াতাড়ি উঠতেও পারবো না আমি। কথাটি বলে আহান বিছানায় গিয়ে কানের উপর একটা বালিশ রেখে ঘুমিয়ে পড়ে। সকাল হলে আহান মার্কেট যাওয়ার জন্য ঘর থেকে বের হতে নিলে, ভাইয়া কোথায় যাচ্ছ এই সাত সকালে? এই তো ভাবি, একটু কাজ আছে। চারু কোথায় ভাবি? ওর কাল রাতে অনেক মাথা ব্যথা করছিল, তাই ঘুমাতে পারেনি, একটু আগেই ঘুম দিল। কি বলো ভাবি? আমি তাহলে দেখে আসি, ওকে? হাই রে ভাইয়া, এখনো ঘুমাচ্ছে? তুমি রুমে গেলে ওর ঘুম ভেঙে যাবে। অনেক কষ্টে ঘুম আসছে বেচারি। এখন তুমি যেই কাজের জন্য বাইরে যাচ্ছিলে সেই কাজে যাও, ফিরে আসলে ওর সাথে দেখা করে নিও। আচ্ছা। তারপর আহান চলে যায় মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে পৌঁছালে এক দোকানে গিয়ে, জি ভাইয়া, কি লাগবে বলেন, আমাদের দোকানে সব পাওয়া যায়।
ভাই শ্যামলা হওয়ার কোনো ক্রিম আছে আপনার দোকানে? কি বললো? শ্যামলা হওয়ার ক্রিম? নিশ্চয়ই আমি কিছু ভুল শুনেছি। মানুষ তো ফর্সা হওয়ার ক্রিম চায়, শ্যামলা হওয়ার না। একটু আবার বলবেন, কি বললেন? আরে শ্যামলা হওয়ার ক্রিম আছে আপনার দোকানে, কালো হওয়ার ক্রিম, কালো হওয়ার। ভাই, আপনি কি নেশা করে আসছেন সকাল সকাল? হোয়াট ননসেন্স, মাথা ঠিক আছে আপনার? কি বলছেন এইসব? মাথা তো আপনার গেছে ভাই, তাই তো এত সুন্দর হয়েও শ্যামলা হওয়ার ক্রিম চাচ্ছেন। চারু শ্যামলা ছেলে পছন্দ করে, তাই তো ফর্সা থেকে শ্যামলা হতে যাচ্ছি। আমি তো আনমনে ভাবতে থাকলাম, হাই রে, জিলেবির মতো কথা না পেঁচিয়ে বলে তো দিতে পারেন আছে নাকি নাই। নাই নাই, অন্য কোথাও পাবেন না, এইটা শিওর। দোকানদারের কথার কোনো উত্তর না দিয়ে চলে আসে আহান। অনেক দোকানে গিয়ে শ্যামলা হওয়ার ক্রিম খুঁজে আহান, কিন্তু পায় না। নিরাশা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে আহান একটা পার্কে এসে বসে। আহান যে বেঞ্চে বসেছিল সেই বেঞ্চে একটা লোক এসে বসে। আহানকে চিন্তিত দেখে, ভাই কোনো সমস্যা? আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। লোকটাকে কি বলবো, আমার প্রবলেমের কথা যদি সেও আমার উপর হাসাহাসি শুরু করে দেয় অন্যান্য মানুষদের মতো, কিন্তু আমাকে তো শ্যামলা হতেই হবে যার জন্য। থাক থাক, আক্স করে দেখি যদি সে জানে কোনো ক্রিমের কথা। ভাই আচ্ছা, শ্যামলা হওয়ার কোনো ক্রিমের নাম জানেন? কি শ্যামলা হওয়ার ক্রিম? এই মিয়া, আমার ফেস দেখে কি আমাকে মেয়ে মানুষ মনে হচ্ছে যে আমি আপনার কাছ থেকে ছ্যামড়া হওয়ার ছেলে হওয়ার ক্রিম চাইবো? কথাটা আহান একটু জোরেই বলে, যার কারণে লোকটি রেগে মেগে যায়। ওই মেয়ে, এত চেঁচিয়ে কথা বলছেন কেন? আপনার কি মনে হয় আমি কানে কম শুনি যে এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছেন আমার সাথে? আর কি বলছিলেন? শ্যামলা হওয়ার ক্রিম? ক্রিম ট্রিম না খুঁজে পাগলা মাথাটা ঠিক হওয়ার ওষুধ খুঁজুন গিয়ে, আপনার ওইটাই বেশি জরুরি। আরও কিছু? লোকটি আহানের কথা শুনে অবাক হলে, অবাক হওয়ার কিছুই নেই, আরও কিছু বলতে মন চাইলে বলে ফেলুন একবারেই, আর এখান থেকে যান। ওই মিয়া, বেসটা কি আপনার নাকি? এই পার্কটা আপনার যে আপনি বললেন আমি চলে যাব? ভাই আমার অনেক বড় ভুল হয়েছে, আপনার যাওয়া লাগবে না, আপনি এইখানে আরামসে বসুন, আমি চলে যাচ্ছি। কথাটি বলে আহান চলে যেতে নিলে কোথা থেকে যে আসে এইসব পাগল টাগল? লোকটির কথা শুনে আহানের বেশ মাথা গরম হয়। কিছু বলতে গিয়েও থেমে যায়। না, কিছু বলা দরকার নেই, কিছু বলতে গেলে আরও কথা শুনিয়ে দেবে আমাকে, আমি বরং কেটে পড়ি এখান থেকে। আহান চলে যেতে নিলে লোকটা ওকে ডাক দিয়ে, এই যে মিস্টার। লোকটির ডাক শুনে আহান থেমে যায়। নিশ্চয়ই আরও কিছু শোনানোর জন্য ডাকছে আমাকে, যে বলুন আরও কিছু শোনানো বাকি আছে? হ্যাঁ, আমার কাছে শ্যামলা হওয়ার একটা আইডিয়া আছে। লোকটির কথা শুনে আহান খুশি হয়ে তার পাশে বসে। জি ভাইয়া বলুন আমাকে প্লিজ আইডিয়াটা, আমার যে শ্যামলা হওয়া অনেক বেশি দরকার। আপনি চাইলে বাচ্চাদের দেওয়ার কাজল ইউজ করতে পারেন আপনার মুখে। ওইটা ইউজ করলে আমি ড্যাম শিওর আপনি কয়েকদিনের মধ্যে ফর্সা থেকে শ্যামলা হয়ে যাবেন। লোকটির কথা শেষ না হতেই আহান লোকটার গালে চুমু দিয়ে বসে। এইটা কি ছিল? থ্যাঙ্কস ভাই, আপনি জানেন না আপনি আমার কত বড় উপকারটা না করলেন। বলদ একটা, আমার কথা বিশ্বাস করে ফেললো। তারপর আহান লোকটার কাছ থেকে বিদায় নিয়ে মার্কেট থেকে বাচ্চাদের দেয়া কাজলের কৌটা কিনে বাসায় ফিরে আসে। বাসায় এসে দরজায় নক দিলে দিশা এসে দরজা খুলে দেয়। আহান ভেতরে ঢুকলে, ভাইয়া, কোথায় ছিলে এতক্ষণ ধরে? সেই কোন সময় বের হয়েছো আর এখন আসলে বাসায়? আবির দিশার কথার মাঝখান দিয়ে বলে ওঠে, আরে বাবা, ভাইটাকে একটু বসতে দে শান্তি মতো, বাইরে থেকে আসছে বেচারা। তা নয় টিচারের মতো করে যাচ্ছিস প্রশ্ন আমার ভাইটাকে। কি বললে? আমি টিচারের মতো প্রশ্ন করি? আবির দিশাকে কিছু বলতে যাবে, উফ, দুইজন চুপ করো তো, কি শুরু করেছো আবার? আমি শুরু করলাম নাকি তোমার ভাই শুরু করলো? নিজে মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। আল্লাহ দোহাই লাগে, দুজন চুপ করো, আমার মাথা ধরে গেছে তোমাদের বক বক শুনতে শুনতে, আর নিতে পারছি না আমি। আচ্ছা ভাবি, চারু কোথায়? ওকে দেখছি না যে। ভাইয়া, ও তো রুমে। আচ্ছা আমি ওকে দেখে আসছি। কথাটি বলে আহান চলে আসে সেখান থেকে। আর দিশা আর আবির চুহা বিল্লির মতো ওখানে দাঁড়িয়েই ঝগড়া করতে থাকে। আহান রুমে আসলে দেখে দরজা খোলা। নখ দিতে নিলে খেয়াল করে চারু গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে আর বিড়বিড় করে গান গাইছে। আহান চারুকে এইভাবে দেখে, হায় মার হিটালা রে। আহান বেশ কিছু সময় ধরে দরজার সাথে হেলা দিয়ে চারুকে এইভাবে দেখে যাচ্ছিল। হঠাৎ চারু আয়নায় আহানকে দেখতে পেল। ভাইয়া আপনি? আহান চারুর কথা শুনে থতমত খেয়ে যায়। হ্যাঁ আমি। বাইরে কি করছেন? ভেতরে আসুন। আহান চারুর অনুমতি পেয়ে রুমে প্রবেশ করে। ভাইয়া কি জন্য আসছিলেন? আসলে হ্যাঁ বলুন। আসলে ভাবি আমাকে ডাকছিল তো, তাই তোমাকে বলতে আসলাম।
আচ্ছা চলেন তাহলে। চারু আর আহান ড্রয়িং রুমে আসলে দেখে আবির আর দিশা এখনো ঝগড়া করছে। আল্লাহ, তোমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শেষ হয়নি? দেখলেন না ভাইয়া, আপনার ভাই আমাকে কখন থেকে জ্বালিয়ে মারছে। হ্যাঁ, নিজে তো সাধু, কিছুই জানো না, নিজেই আমার সাথে অকারণে ঝগড়া করছে, এখন আবার ভাইয়ের কাছে নালিশ করছে আমায় নিয়ে। আহান হঠাৎ দাঁড়া থেকে বসে পড়ে ফ্লোরে। আহান এইভাবে ফ্লোরে বসায়। চারু, দিশা, আবির বেশ অবাক হয়। ভাইয়া, আপনি এইভাবে বসে পড়লেন কেন? কি করবো ভাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের ঝগড়া দেখতে দেখতে আমার পাটাই ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম বসে বসে আপনাদের ঝগড়া দেখি। কি বলো চারু, ঠিক করছি না আমি? হ্যাঁ ভাইয়া, একেবারে ঠিক কথা বলেছেন আপনি। কথাটি বলে চারুও আহানের মতো ফ্লোরে বসে পড়ে আহানের পাশেই। আহান আর চারু এইভাবে বসে পড়ায় বেশ শরম পায় দিশা আর আবির। সরি ভাইয়া, আর হবে না এমন। আহান আর চারু দিশার কথা শুনে ফ্লোর থেকে উঠে তাড়াতাড়ি করে। আহানের সাথে সাথে আমাকেও সরি বলা উচিত ছিল তোমার। তোকে আমি পরে দেখে নিব। আজ তোর 12টা না গুনে গুনে 13টা বাজিয়ে দিব, দেখে নিস তুই। ভাইয়া, সরি বলার কি দরকার আবার? ভাবি তোমাকে কোনো সরি টরি বলতে হবে না। না ভাইয়া থাক, আমারই দোষ ছিল। আবির, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইটস ওকে। অনেক হাসি পাচ্ছে না? হাসো হাসো বেবি, বেশি করে হেসে নাও। একটু পর তোমাকে কান্না করতে হবে। ভাইয়া আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়ছি। জি ভাবি। ভাবি চলো, আমিও তোমাকে হেল্প করি। আচ্ছা আসো আমার সাথে। তারপর দুজন মিলে ডাইনিং টেবিলের খাবার বেড়ে আহান আর আবিরকে ডাক দেয়। আহান আর আবির খাবার টেবিলে বসলে খাবার মুখে দিয়ে খাবারটা খেয়ে তো মনে হচ্ছে খাবারটা চারু রান্না করছে। আমি আনমনে ভাবতে থাকলাম, ভাবি খাবারটাতে কি মজা হয়েছে না, বলে বোঝাতে পারবো না তোমাকে। তোমার হাতে চুমু দিতে ইচ্ছে করছে। ভাইয়া তাহলে তুমি চারুর হাতেই দিয়ে যাও, কারণ আজ আমি রান্না করিনি, চারু রান্না করেছে। চারু দিশার কথা শুনে আহানের দিকে তাকিয়ে বেশ লজ্জা পায়। ভাবি আমার একটু কাজ আছে, আমি রুমে যাচ্ছি। দিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে আরু। উফ, কেন যে বলতে গেলে কথাটা, শরম পেয়ে এখন না খেয়ে চলে গেল। মনটা খারাপ করেই বললাম। ভাবি তুমি ওর খাবারের প্লেটটা আমাকে দাও, আমি গিয়ে দিয়ে আসি ওকে। আগে তুমি তো খেয়ে নাও, আমি খাবারটা খেয়ে ওকে রুমে গিয়ে দিয়ে আসবো নে। ভাবি আমার খাওয়া হয়ে গেছে তো। সে কি কথা, তুমি তো কিছুই খেলে না আর বলছো খাওয়া হয়ে গেছে। আমার খিদে নেই ভাবি, তাই খেতে পারছি না। তুমি চারুর খাবারের প্লেটটা আমাকে দাও, আমি গিয়ে ওকে দিয়ে আসি। আর তুমি আর ভাইয়া আস্তে ধীরে খাও, সমস্যা নেই। দিশা আবিরের কথায় আর কিছু না বলে খাবারের প্লেটটা আহানকে। নাও ভাইয়া, তুমি তাহলে দিয়ে আসো খাবারটা চারুকে গিয়ে। খাবারের প্লেটটা দিয়ে আহান চলে যায় চারুকে দিতে। দরজার সামনে এসে নক দিয়ে চারু আসবো ভেতরে? ভাইয়া আসেন। আহান রুমে ভেতরে ঢুকে খাবারের প্লেটটা নিয়ে চারুর সামনে দাঁড়িয়ে। এইভাবে না খেয়ে চলে আসলে কেন ওইখান থেকে? হ্যাঁ, নাও খাবারটা খেয়ে নাও, লক্ষ্মী মেয়ের মতো। ভাইয়া আসলে আমার খিদে নেই, যখন খিদে লাগবে তখন খেয়ে নিব না। আমি তোমাকে আক্স করছি না, আমি তোমাকে অর্ডার দিচ্ছি। বেশি কথা না বলে জলদি করে খাবারটা খেয়ে নাও। আর একটা কথা বারবার রিপিট করা আমি মোটেও লাইক করি না কিন্তু। চারু আহানের কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। আহানের হাত থেকে প্লেটটা নিয়ে সোফায় বসে তাড়াতাড়ি করে খেতে শুরু করে বাচ্চাদের মতো। ইস, আমার যে কি খিদা লেগেছে। চারু আহানের কথা শুনে খাওয়া বন্ধ করে ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। ভাইয়া আপনি খাননি? না। কিন্তু আপনি তো ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আমার ডান হাতটা প্রচুর ব্যথা করছে, তাই হাত দিয়ে খেতে পারছি না। তাহলে খাবারের প্লেটটা নিয়ে আসলেন কিভাবে ব্যথার হাত দিয়ে? ওইটা তো আমি আমার বাম হাত দিয়ে নিয়ে আসছি, তুমি হয়তো খেয়াল করনি। ব্যথার কারণে খাবারই খেতে পারলাম না। প্লেট ধরবো কিভাবে বলো? তুমি আর সব কথা বাদ দাও, তুমি খেয়ে নাও। চারু আহানের কথা শুনে কি জানি ভাবলো। তারপর ভাইয়া আপনি কিছু মনে না করলে আমি খাইয়ে দিতে পারি আপনাকে? না না না, তোমার কষ্ট করার কি দরকার? ব্যথা কমে গেলে আমি আমার হাত দিয়ে খেয়ে নেবো না। আরে ভাইয়া আমার কোনো কষ্ট হবে না আপনাকে খাইয়ে দিতে, তাই আপনি এখানে বসুন, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। আহান চারুর কথা খুশি হয়ে সোফায় বসে পড়ে। আহান চারুর পাশে বসলে চারু আহানকে খাইয়ে দিতে থাকে। নিজ হাত দিয়ে সাথে নিজেও খেয়ে নেয় সে। ভালোবাসার মানুষের হাত দিয়ে খাবার খেতে এই মজাই আলাদা। সন্ধ্যাবেলা দিশা, আজ আমার জন্য ক্ষীর বানিয়ে দিও তো। ইস, আসছে ক্ষীর খেতে। আমি তো পারলে আপনাকে তেলাপোকা মারার ওষুধ খাইয়ে দিই। কি, তুমি আমাকে তেলাপোকার ওষুধ খাইয়ে মেরে ফেলতে চাও? ভাইয়া আমি বানিয়ে দিব না, আপনার জন্য ক্ষীর আছে। সত্যি চারু, তুমি বানিয়ে দিবে? কোনো দরকার নেই চারু এই শৈতানটার জন্য ক্ষীর বানানোর। এই, তুমি বানাবে না মানলাম, চারু বানাতে যাচ্ছে, ওকেও মানা করছো কেন?
তোমার সমস্যাটা কি? আবার শুরু হয়ে গেল দুইজনে। চারু তুমি রান্না করো তো। কি দরকার ভাই রান্না করার? উনি যা বলবে তাই করতে হবে নাকি? এতই খেতে ইচ্ছে হলে সে রান্না করে খেয়ে নিক। উফ ভাবি, আমি ভাইয়ার জন্য বলছি না, আমি আমার নিজের জন্য বলেছি। আমারও ক্ষীর খেতে ইচ্ছে করছে অনেক। আচ্ছা ভাইয়া, তাহলে আমিই বানিয়ে দিচ্ছি। এই, তোমার রান্না করতে হবে না ক্ষীর। আল্লাহ জানে, খাবার সাথে যদি বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলো। আমিও তো পিচ্ছি বয়সে মরতে চাই না। হোয়াট? আপনি পিচ্ছি? নাইস জোক। আমি পিচ্ছি নয় তো কি, তোমার মতো বুড্ডি নাকি? আবিরের কথা শুনে বেশ রেগে মেগে যায় দিশা। রাগের ঠেলায় আবিরকে কিছু বলতে যাবে চারু চেঁচিয়ে বলে ওঠে, ভাবি তোমার রান্না করতে হবে না, আমি রান্না করব। হ্যাঁ চারু, তুমি রান্না করো আমার জন্য। তাছাড়া তোমার হাতের খাবারের সাথে কারোর তুলনা হয় না। তোকে তো আমি এমন উচিত শিক্ষা দেবো আজ যে তুই এই দিন জীবনেও ভুলবি না। আচ্ছা চারু, তুমি রান্না করো তাহলে। তারপর চারু রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। আহান রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ওর মোবাইল বের করে একটা গান প্লে করে। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना। সেই গানের তালে তালে আহানও জোরে জোরে গাইতে থাকে। কি ভাইয়া, কারো প্রেমে টেমে পড়লে নাকি? দিশার কথা শুনে আহান পেছনে ঘুরে তাকায়। উফ কি লজ্জা! ভাবি আমার পিছনে ছিল আর আমি বোকার মতো খেয়ালও করিনি। কি যে বলো না ভাবি, আমি তো এমনি গাইছিলাম। আচ্ছা ভাবি, তুমি চারুকে গিয়ে হেল্প করো, আমি ভাইয়ার কাছে যাই। কথাটা বলে চলে আসে আহান সেখান থেকে। রুমের ভেতরে ঢুকে, এই ভাইয়া কোথায় গেল? আচ্ছা ভাইয়া নেই রুমে, আমি না হয় এখন ওই টেকনিকটা কাজে লাগাতে পারি, দেখি কোনো কাজ হয় কিনা। কথাটি বলে আহান পকেট থেকে কাজলের কৌটাটা বের করে। কৌটাটা যখনই খুলতে যাবে, এসব বাচ্চামি করা কি ঠিক হবে আমার? কিন্তু আমি তো চারুকে অনেক ভালোবাসি আর ওর জন্য সব পাগলামি করতে রাজি আছি। এটা তো কিছুই না, চারুর জন্য এর চেয়েও বেশি পাগলামি করতে রাজি আছি আমি। কথাটি বলে কৌটাটা খুলতে যাবে। কিন্তু আমি তো চাই আমি যেমন আছি চারু আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করুক, আমার এই ফেসটাকে ভালোবাসুক, আর আমার বিশ্বাস সেই দিন খুব জলদি আসবে আমার জীবনে। কথাটি বলে আহান কাজলের কৌটাটা ডাস্টবিনে ফেলতে যাবে। সেই মুহূর্তে ওর মোবাইলে কারো ফোন আসলে আহান ভুলক্রমে কৌটাটা ড্রেসিং টেবিলের উপরই রেখে চলে যায় রুম থেকে বের হয়ে। আহানকে ডাকতে দিশা রুমে আসলে খেয়াল করে আহান আবির কেউ রুমে নেই। তাই দিশা রুম থেকে চলে যেতে নিলে হঠাৎ ড্রেসিং টেবিলের উপর চোখ পড়ে ওর। ড্রেসিং টেবিলে কাজলের কৌটাটা হাতে নিয়ে, বাচ্চাদের দেওয়া কাজলের কৌটাটা এইখানে আসলো কিভাবে? কে নিয়ে আসছে? উফ, যেই নিয়ে আসুক তাতে আমার কি? কথাটি বলে দিশা রুম থেকে চলে যেতে নিলে। ওয়েট দিশা, ওয়েট। এই কাজলটা তোর কাছে আসতে পারে, আর হয়তো এটাই কারো এখন লাগবে না, তাই এইভাবে ফেলে রেখেছে এইখানে। কথাটি বলে চারু কাজলের কৌটাটা নিয়ে চলে যায় রুম থেকে। দিশা রুম থেকে বের হয়ে রান্নাঘরে আসলে, কি চারো, ক্ষীর রান্না করা শেষ হয়ে গেছে তোমার? জি ভাবি, এখন শুধু সবাইকে বেড়ে দেয়া বাকি। ও, তাহলে সেটা আমি করে নেব নে। চারু, এমনিতেও তুমি রান্না করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছো, তাই তোমাকে আর কিছু করতে হবে না। তুমি যাও, আমি ক্ষীরটা নিয়ে আসছি সবার জন্য। না ভাবি, আমি ক্লান্ত হইনি, সত্যি বলছি। চারু, ভাবির কথা শুনবে না? হ্যাঁ গো, আমার আদরের ভাবি, শুনবো তোমার কথা। তুমি নিয়ে আসো, তাহলে আমি যাচ্ছি। তারপর চারু চলে আসে রান্নাঘর থেকে। চারু রান্নাঘর থেকে চলে আসলে, আজ মিস্টার আবির আমাকে অনেক বেশি জ্বালিয়েছে, তার পাওনা তো তাকে দেওয়াই লাগবে। কথাটি বলে দিশা একটা ক্ষীরের বাটির উপর 1 চামচ মরিচের গুঁড়া মিশিয়ে দেয়। আজ অনেক মজা হবে, বলেছিলাম না কাটিয়ে ছাড়বো আজ। কথাটি বলে দিশা ক্ষীর নিয়ে বের হয়ে পড়ে রান্নাঘর থেকে। ক্ষীর রেডি। যেমন করে বলছে মনে হচ্ছে ক্ষীরটা নিজেই বানিয়ে আনছে সবার জন্য। আমি না বানালে কি হয়েছে, আমি আমার প্রিয় স্বামীকে আজ আমার নিজ হাতে খাইয়ে দিব। কথাটি বলে দিশা মরিচের গুঁড়া মিশানো ক্ষীরের বাটিটা নিয়ে আবিরের সামনে গিয়ে আবিরকে নিজ হাতে দিয়ে খাওয়াতে যাবে। না বাবা না, তোমার হাতের কোনো কিছুই খাবো না আমি। আল্লাহ জানে কি মিশিয়ে নিয়ে আসছো। আপনি কি পাগল? আমি কি মিশাবো? ক্ষীর তো চারুই রান্না করছে। জানি, কিন্তু আমি অন্য বাটির ক্ষীর খাবো, তোমার হাতেরটা না। কথাটি বলে আবির অন্য একটা ক্ষীরের বাটি নিয়ে খাওয়া শুরু করে। একটু পর আহান ডাইনিং টেবিলে বসলে, কি অবস্থা? সবাই দেখে আমাকে রেখে ক্ষীর খাওয়া শুরু করে দিয়েছে। দিস ইজ নট ফেয়ার।
সবাই না ভাইয়া, শুধু তোমার এই রাক্ষস ভাইটা। আজ আমি বললাম আমি নিজ হাতে খাইয়ে দিই আপনাকে ক্ষীর, সে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। ইস, কি ভালোবাসা রে! নিশ্চয়ই এই ভালোবাসার পিছনে কোনো ঘাপলা আছে। আরে ভাবি ভাইয়া, তোমরা ঝগড়া করো, আমি মজা করে ক্ষীর খাই। কথাটি বলে আহান তাড়াতাড়ি করে দিশার হাত থেকে ক্ষীরের বাটিটা নিয়ে টেবিলে বসে পড়ে। আল্লাহ, বাটিটা আহান ভাইয়া নিয়ে নিল। এই মরিচ মিক্সড করা ক্ষীর খেলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। ভাইয়া! বেচারি দিশা আহানকে থামানোর আগেই ক্ষীর মুখে দেয় আহান। ক্ষীর মুখে দিয়ে আল্লাহ, আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে চিনির বদলে মরিচের গুঁড়া মিক্স করা ক্ষীরে। চারু আহানের মুখের আজব রিয়াকশন দেখে, ভাইয়া আপনি ক্ষীর খেয়ে এমন রিয়াকশন দিচ্ছেন কেন? ক্ষীর কি মজা হয়নি? ভাইয়া তো স্বাভাবিকভাবেই ক্ষীরটা খাচ্ছে, তাহলে আমার এমন লাগছে কেন? উফ উফ উফ, গলা পুরো জ্বলে যাচ্ছে আমার। কিন্তু চারুকে যদি বলি কিছু, ও তো কষ্ট পাবে অনেক। তার চেয়ে ভালো ক্ষীরটা খেয়েই নি। আহান, তোকে পারতেই হবে। এটা তোর ভালোবাসার পরীক্ষা, আর তোকে জয়ী হতেই হবে আহান। কে বলেছে ক্ষীর মজা হয়নি? ক্ষীর তো বেশ মজা হয়েছে, যা তুলনার বাইরে। ইস, বেচারা ভাইয়া, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য আজ আমার আদরের দেবরটা কষ্ট পাচ্ছে। চারু মন খারাপ হয়ে যাবে বলে কিছুই বলছে না কারোর সামনে। ভাইয়া কত ভালো। তাহলে ভাইয়া ক্ষীর খান, থেমে গেলেন কেন? হ্যাঁ, খাচ্ছি তো। বলে আহান ক্ষীর খাওয়া শুরু করে। যতই ক্ষীর খাচ্ছে ততই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কি রে, তুই ক্ষীর খেয়ে কান্না করছিস কেন? এমন বাচ্চাদের মতো, তাও আবার। আর তোর ফেসটা এমন টমেটোর মতো লাল হয়ে আছে কেন? খুশির কান্না ভাই, ইয়া খুশির কান্না। এত টেস্টি ক্ষীর আমি জীবনেও খাইনি, তাই খুশির ঠেলায় কান্না আসছে আমার। তারপর আহান ক্ষীর খাওয়া শেষ করে। তোমরা বসো, আমি একটু আসছি রান্নাঘরের থেকে বাটিটা রেখে, ঠিক আছে? কথাটি বলে আহান তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে দৌড় দেয়। রান্নাঘরে গিয়ে আহান গলা কাটা মুরগির মতো ধাপড়াতে থাকে। ব্যথার জ্বালায় গলায় হাত। ও ও, এই চিনি কোথায়? এই মুহূর্তে চিনি না খেলে আমি ঝালে মরে যাবো। দিশা রান্নাঘরে ঢুকে মধু বের করে আহানের সামনে এগিয়ে দেয়। নেন ভাইয়া, এটা খেয়ে নিন জলদি করে, গলার জ্বালা পোড়া কিছুটা কমবে। তুমি কি করে বুঝলে? আসলে ভাইয়া, আমি একটা ক্ষীরের বাটিতে মরিচের গুঁড়া মিক্সড করে তোমার ভাইকে। হয়েছে ভাবি, হয়েছে, আর বলতে হবে না। তোমরা যে কি বাচ্চাদের মতো এইভাবে ঝগড়া করো না, মাঝখান থেকে আমি ফেসে গেলাম। সরি ভাইয়া, এরকম কাজ আর কখনো হবে না। আচ্ছা ভাবি, তোমাকে সরি বলতে হবে না। কথাটি বলে আহান দিশার হাত থেকে মধুর কৌটাটা নিয়ে মধু বের করে খেয়ে নেয়। উফ, এখন কিছুটা শান্তি পেলাম। ভাইয়াকে এইটা খেলে কিন্তু বন্ধ হতো না, কি বলো ভাবি? হ্যাঁ, একবারে ঠিক বলেছ। আমাকে কি খাওয়ানোর কথা বলা হচ্ছে শুনি? মরিচের গুঁড়া খাওয়ার কথা বলা হচ্ছিল। আবির চোখ রাঙিয়ে দিশার দিকে তাকালো। ও সরি, আই মিন মধু খাওয়ার কথা বলা হচ্ছিল। আহানের হাত থেকে মধুর কৌটাটা নিয়ে, এই নাও, জানো মধু খাও। মধু খেলে হয়তো তোমার তেতো মুখটা কিছুটা মিষ্টি হবে। তাহলে ওইটা তুমিই খেয়ে নাও। চারু রান্নাঘরে ঢুকে। উফ, ভাবি আর কত ঝগড়া করবে তুমি আর ভাইয়া মিলে? তোমরা আরেকবার বাচ্চাদের মতো ঝগড়া করলে আহান আর আমি কিন্তু চলে যাব বাসা থেকে, আর আসবো না এই বাসায়। কথাটা বলার সাথে সাথে চারু ওর মুখে হাত রেখে, খাইছে, ভুল কি বলে ফেললাম আমি? চারু আহানকে আহান ভাইয়া না ডেকে শুধু আহান ডাকায়। বেশ অবাক হয় দিশা আর আবির, কিন্তু আহান চারুর মুখ থেকে তার নামটা শুনে তো মহা খুশি। চারুর মুখ থেকে আমার নামটা শুনতে কতই না ভালো লাগে। মুগ্ধ হয়ে চারুর দিকে তাকিয়ে বললাম, আরেকবার বলবো কথাটা? আমি শুনতে পাইনি ভালো করে। আসলে ভাইয়া ভুলে গিয়েছি কি বলেছিলাম, মনে পড়লে বলবো নে কি বলেছিলাম। ভাবি চলো রান্নাটা সেরেই নেই। হ্যাঁ, এই তোমার রান্নাঘর থেকে বের হও, আমরা লেডিস লোক এখন রান্না করব। ইস, এনার সাথে এখানে দাঁড়াতে যেন আমার বয়েই যাচ্ছে। বলে চলে যায় আবির রান্নাঘর থেকে। আহান এখনো রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে, কি দেবজি, আপনাকে কি আলাদা করে বলতে হবে নাকি যাওয়ার জন্য? আরেকবার আহান বলে ডাকলে কি বা হতো তোমার? হাই রে, কার সাথে কথা বলছি আমি? এই যে ডাক্তার সাহেব, আপনি কোন দুনিয়ায় আছেন? আহান দিশার কথা শুনে চারুর দিকে মুখ সরিয়ে দিশার দিকে তাকিয়ে, জি ভাবি যাচ্ছি, এত চেঁচিয়ে বলার কি দরকার? বলার সাথে সাথে আহান রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে। দুই ভাই একই নৌকার মাঝি। ঠিক বলেছো ভাবি, কিন্তু আহান ভাইয়া কিছুটা আজব। মাঝে মাঝে তার কাজকর্ম, কথাবার্তা কোনো কিছুই আমার এই ছোট মাথায় ঢুকে না। তাই নাকি? তাহলে এই ছোট্ট মাথায় জোর দিতে যেও না।
তাকে বুঝতে গেলে যদি তার প্রেমে পড়ে যাও। আমি আবার তার প্রেমে খেয়েছে বলো না ভাবি তুমি। দোষের কি বললাম, তোমার আর ভাইয়ের জুটিটা কিন্তু সেই মানবে ছাড়ো, নাম্বার 1 জুটি। ওরে বাবারে, নাম্বার 1 জুড়ি, তাও আবার আমার আর আহান ভাইয়ের। আমার আর আহান ভাইয়ের বুঝতে পারছি ভাবি ভাইয়ার সাথে সারাদিন ঝগড়া করতে করতে তোমার মাথা পুরো গিয়েছে, তাই এইসব আজ কবি কথা বের হচ্ছে তোমার মুখ দিয়ে। দেখে নিও তুমি একদিন ভাইয়ের প্রেমে পড়বা। আমি তার প্রেমে পড়বো? জাস্ট পড়বেই না, সাঁতারও কাটবে, দেখে নিও। উফ ভাবি, রাখো তো তোমার এই সব কথাবার্তা এখন। চলো রান্নাটা সেরে নি জলদি করে। জো হুকুম মেরে আকা। তারপর দুজন মিলে রান্না সেরে আহান আর আবিরকে ডাক দেয় খাবার টেবিলে। আহান আর আবির ডাইনিং টেবিলে আসলে আবির গিয়ে চারুর পাশে বসতে নেয়। তখনই আহান চেঁচিয়ে বলে ওঠে, ওই সিটটা আমার। সবাই বেশ অবাক চোখে তাকায় আহানের দিকে। আহান আবিরকে চারুর পাশ থেকে সরিয়ে দিশার পাশে বসিয়ে দেয়। তোমাদের দুজনকে বেশ মানায় একসাথে, তাই তোমরা দুজন পাশাপাশি বসো। তারপর আহান চারুর পাশে গিয়ে বসে। আবির আর দিশা অবাক হয়ে আহানের দিকে তাকালে। আমাদেরকে এইভাবে না তাকিয়ে খাবার প্রতি মনোযোগ দাও তোমরা। আহান খাবারটা মুখে দিতে চায়। আহ, সবাই খাবার ছেড়ে আহানের দিকে তাকায়। কি হয়েছে ভাইয়া, তুমি খাওয়ার মাঝখান দিয়ে এইভাবে চিল্লিয়ে উঠলে কেন? আসলে ভাবি আমার হাতটা ব্যথা করছে, তাই হাতটা দিয়ে খেতে পারছি না তো। ভাইয়া আপনার আবারও ব্যথা করছে? আবারও মানে? হ্যাঁ ভাইয়ার দুপুরে ব্যথা করছিল। সে কি তাহলে তুমি ক্ষীর কিভাবে খেলে নিজ হাত দিয়ে? দিশার কথা শুনে চারু আহানের দিকে সন্দেহ চোখে তাকায়। তখন ব্যথাটা কমে গিয়েছিল, এখন আবার ব্যথা করছে। আসেন ভাইয়া, আমি খাইয়ে দেই। আমাকে কেউ ভালোই বাসে না। কিন্তু তুমি কিভাবে খাইয়ে দেবে? তুমি কোথায় বসেছো আর আমি কোথায় বসেছি? আচ্ছা চারু, তুমি তো ভাইয়ার পাশে বসে আছো, তুমি না হয় খাইয়ে দাও ভাইয়াকে। আমি? না থাক ভাবি, চারুর কষ্ট করা লাগবে না, আমি না হয় ব্যথা কমে গেলে খেয়ে নেবো নিজ হাত দিয়ে। না ভাইয়া, পরে খেতে হবে না, আমার কোনো সমস্যা নেই আপনাকে খাইয়ে দিতে। আর ভাবি তুমি আবির ভাইয়াকে খাইয়ে দাও, দেখো না কিভাবে মুখ গোমরা করে বসে আছে। আচ্ছা। তারপর দিশা আবিরকে আর চারু আহানকে খাইয়ে দিতে থাকে। খাবারের শেষ লোকমাটা খাওয়ার সময় আবির ইচ্ছে করে দিশার হাতে কামড় বসিয়ে দেয়। উফ, গেল রে আমার হাতটা। এই আপনি আমার হাতে এইভাবে কামড় দিয়ে বসলেন কেন? আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? আমি জানি আপনি ইচ্ছে করে কামড়টা দিয়েছেন আমায়। তাহলে তোমার জানাটা ভুল। আল্লাহ, আবারও শুরু হয়ে গেল। উফ, ভাইয়াকে তো বলেছিলাম ঝগড়া করব না, তাই ভালো ভালোই চুপ হয়ে যায় এখন। বাট তাকে তো আমি উচিত শিক্ষা দেবই। আচ্ছা ভাইয়া, আর কিচ্ছু বলবো না আমি। আপনাদের খাওয়া শেষ তো ঘুমিয়ে পড়ুন গিয়ে, আর আমি আর চারু খাবার খেয়ে ঘুমাতে যাব। দিশার কথা শুনে আবির আর আহান চলে যায় ঘুমাতে। তারপর দিশা আর চারু ডিনার করে নেয় একসাথে। ডিনার শেষ করে ওরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পর দিশা ঘুম থেকে উঠে চারুর দিকে তাকিয়ে। দেখে তো মনে হচ্ছে চারু ঘুমিয়ে গেছে, যাই আমার কাজটা সেরে আসি গিয়ে। তারপর দিশা আস্তে আস্তে মাটিতে পা ফেলে আহান আবিরের রুমের সামনে দাঁড়িয়ে ওদের রুমে দরজা খোলা পেয়ে। উফ, আজ দেখি আমার ভাগ্য আমার সাপোর্টে। উফ, লাইটটাও দেখি জ্বালানো নেই। ভালো হয়েছে, বুদ্ধি করে মোবাইলটা সাথে করে নিয়ে এসেছি। তারপর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আস্তে আস্তে রুমে প্রবেশ করে দিশা। আবিরের সামনে গিয়ে, ইস, কি শান্তি ঘুম দিচ্ছে গো। অনেক শান্তিতে ঘুমানো হচ্ছে তাই না? কত মাসুম লাগছে আমার বেবিটাকে। আরো সুন্দর লাগানোর জন্য আমি নিজ হাতেই মেকআপ করে দিব এখন। কথাটি বলে দিশা আবিরের মুখে কিছু একটা মেখে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ে। ও সকালে আহান ঘুম থেকে উঠে আবিরকে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। বেচারা আহান এতটাই ভয় পায় যে আবিরকে দেখে ভয়ে মাটিতে পড়ে যায় বিছানা থেকে। আহানের চিৎকার শুনে আবিরের ঘুম ভেঙে যায়। সাথে চারু আর দিশাও রুমে এসে পড়ে ওর চিৎকার শুনে। কি রে আহান, এইভাবে চিল্লাচ্ছিস কেন সকাল সকাল? আবিরকে দেখে